শিক্ষা মনোবিদ্যা কি, মনোবিদ্যা কি আগের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমাদের সুন্দর রেসপন্স পেয়েছি। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের আজকে যে প্রথম টপিকেরই আলোচনা শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা, নিড অফ হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমরা শিক্ষা মনোবিদ্যা বলতে বুঝেছি যে মনোবিদ্যার একটি ফলিত শাখা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, যে মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিদ্যা। এবারে শিক্ষা মনোবিদ্যা আমরা কেন পড়বো? একজন শিক্ষক হিসেবে বা একজন ছাত্র হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন কেন? এর প্রয়োজনীয়তা বা নিড কি, কি কারণে? এটা তো স্বাভাবিক, আমি খাচ্ছি কিন্তু কেন খাচ্ছি? তো আমি যেটা পড়বো এত কষ্ট করে শিক্ষা মনোবিদ্যা, আমার পড়ার কি দরকার? এটা না পড়লে হতো। এই দরকারটাই হচ্ছে প্রয়োজনীয়তা, কি কারণে লাগছে সেটাই আমরা একটা একটা করে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। আমি পয়েন্টগুলো একবার একটু লিখে নিচ্ছি, তাতে সময় কিছুটা বাঁচবে ক্লাসটা। এবারে লাস্ট অবধি ব্যক্তি স্বাতন্ত্রতা, এবার একটা একটা করে আসছে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা। প্রথম হচ্ছে শিশুর প্রকৃতি, তাকে একটা একটা করে পয়েন্টে আলোচনা করছি যেভাবে করে থাকি। শিশুর প্রকৃতি, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা হচ্ছে শিশুর প্রকৃতি জানার ক্ষেত্রে। পুরোটা তো লেখা সম্ভব নয়। একটা শিশুর নেচার কি, একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রকে যখন আমি শেখাতে যাব, সেই শিশুটার প্রকৃতি জানা দরকার। তো সে কেমন, তার আগ্রহ কি, তার চাহিদা কি, তার মানসিক ক্ষমতা কতটা, সে কতটা নিতে পারবে, সে কি ভালোবাসে, কি ঘৃণা করে, কি তার খারাপ লাগে, এটা না জানলে একটা ছেলেকে আমি পড়াবো কি করে? জোর করে চাপিয়ে দিলে হবে? তাহলে শিশুর প্রকৃতিটা, তার নেচারটা আমার জানা দরকার আছে। তো এই নেচার জানার জন্য তোমার কিন্তু শিশুর ব্লাড গ্রুপ জেনে কোনো লাভ নেই, তা তোমাকে জানতে হবে মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যাই একটা শিশুর প্রকৃতি জানতে আমাকে সাহায্য করবে। তাহলে শিক্ষা মনোবিদ্যার প্রথম গুরুত্ব কি, যে একটা শিশুর প্রকৃতি জানতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা কি শিক্ষা? আমরা প্রথম সেমিস্টারে পড়েছি আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আধুনিক শিক্ষার কেন্দ্রে রয়েছে, যেটা সব ব্যাপক অর্থে শিক্ষায় বলা হয়েছে, শিক্ষার কেন্দ্রে রয়েছে কে? শিক্ষার্থী বা শিশু। তাকে ঘিরেই অন্যান্য 4-5টা যে কটা উপাদান আছে তাকে ঘিরে রয়েছে, অর্থাৎ মধ্যবিন্দু শিশু। তাহলে যে শিশু কেন্দ্রিক শিক্ষার যে আধুনিক ধারণাটা গড়ে উঠেছে, সেটা কিন্তু শিক্ষা মনোবিদ্যার থেকেই গড়ে উঠেছে। শিক্ষা মনোবিদ্যাই যেহেতু এই ধারণাটার জন্ম দিয়েছে, তো এই শিক্ষা মনোবিদ্যায় একে লালন পালন করছে, এর কি কি প্রয়োজন সেটা বলে দিচ্ছে। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষাকে যদি আমি সফল করতে চাই বা সার্থক করে তুলতে চাই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা মনোবিদ্যার গাইডলাইনটাই আমার প্রয়োজন আছে। নেক্সট, আচরণের পরিবর্তন, খুব ইম্পর্টেন্ট। আচরণের পরিবর্তন, আমাদের বিহেভিয়ার বা আচরণ কিন্তু বয়সের সাথে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একটা 2 বছর 3 বছর শিশু যে আচরণ করছে, সেই শিশুটি 5-6 বছরে তার আচরণে কিছু পরিবর্তন আছে। 8-9 বছরে যে শিশুটির আবার আচরণের পরিবর্তন আছে। আমরা স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট পড়বো, মানব জীবন বিকাশের স্তর, সেখানে ডিটেলস এগুলো আলোচনা করবো। সেই ছেলেটাই যখন 16-17 বছর আচরণের চেঞ্জ হচ্ছে, যে প্রতিটা সময়ের সাথে সাথে আচরণের পরিবর্তন হচ্ছে, তাহলে এর আভাসটা আমার তো আগে থেকে জানা দরকার। যে বৃষ্টি আসবে তার পূর্বাভাস আমি জানা থাকলে তবে তো প্রিকশন নিচ্ছি। কৃষক ফসল গুছিয়ে রাখার চেষ্টা করছে, এটা জানা থাকলে সুবিধা হয়, এই জন্য আবহাওয়া দপ্তর পূর্বাভাস দেয়। ঠিক তেমনি আমার একজন শিক্ষক হিসেবে যদি আমার জানা থাকে যে একটা 8-10 বছরের শিশু কমন এই ধরনের আচরণগুলো করবে, 15 বছরের একটা কিশোর বা কিশোরী এই ধরনের আচরণগুলো করতে পারে, এক্সপেক্টেড এই জিনিস, তাহলে জানা থাকলে আমি তো সেই অনুযায়ী আচরণ করতে পারবো, ব্যবস্থা নিতে পারবো। যদি সেই আচরণের বাইরে কিছু হয়, তখন বুঝতে পারবো এই আচরণটা অস্বাভাবিক আচরণ, তাহলে তার জন্য ব্যবস্থা নিতে পারবো। তাহলে আচরণের যে পরিবর্তন হচ্ছে সেটা জানতে সাহায্য করছে কে? শিক্ষা মনোবিদ্যা। এবার আমার যদি শিক্ষা মনোবিদ্যার নলেজ না থাকে, আমি হঠাৎ করে একটা 13-14 বছরের ছেলে কেন তো দুষ্টুমি করছে তাকে মেরে ধরে একাকার করে দিচ্ছি, আসলে এই বয়সের চাহিদা এটা, এইটা বোঝার জন্য শিক্ষা মনোবিদ্যার প্রয়োজন রয়েছে। সংক্ষেপে বলতে হচ্ছে, ডিটেলস যেতে পারছি না ভাই। শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, শেখানোর একটা বড় কৌশল তো পদ্ধতি। আমি কিভাবে পড়াবো, এই যে এখন যেটা পড়াচ্ছি তোমাদের সাথে, যেটা এটা হচ্ছে কি তোমার যে ডেমনস্ট্রেশন মেথড বলা যেতে পারে, বক্তৃতা পদ্ধতি, তাই তো আমি আলোচনা করছি। এবার লেকচার মেথড বলে এটাকে। তো শিক্ষণ পদ্ধতি, ক্লাসরুমে একজন টিচার বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। ক্লাসের পরিস্থিতি অনুযায়ী, ক্লাসরুমটা কেমন সেই অনুযায়ী, কিন্তু তাহলে কখন কোন পদ্ধতি আমি অ্যাপ্লাই করব সেটা আমার তো জানা চাই। যে এই ক্লাসটা কন্ট্রোল করতে গেলে এখানে আর বক্তৃতা পদ্ধতি চলবে না, এদের নিয়ে খেলার দিকে মনোযোগ দিতে হবে, এদের সাথে একটু এইভাবে যাওয়া যেতে পারে। যে ক্লাসে যেমন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, যে ছাত্রের জন্য যেমন, সেইটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোন ছাত্রের জন্য কোন ক্লাসের জন্য কোন পদ্ধতি, সেই জ্ঞানটা তো আমার থাকা চাই।
ক্লিয়ার? এই জ্ঞানটা আমাকে কে দেবে? এই শিক্ষা মনোবিদ্যা। এটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। কি করছে? আমাদের শিক্ষাকে তার পদ্ধতি সাপ্লাই দিচ্ছে। আধুনিক কালে যে সমস্ত প্রকল্প পদ্ধতি, যেটা প্রজেক্ট ম্যাকগুলো, ডাল্টন পদ্ধতি, যে সমস্ত বিভিন্ন পদ্ধতিগুলো আসছে, সেই পদ্ধতির সব জন্ম কিন্তু আতুর ঘরে এই শিক্ষা মনোবিদ্যা। নেক্সট হচ্ছে বিষয়বস্তু নির্বাচন। এইবার পদ্ধতিতেও পারলাম, পদ্ধতির পরে আসছে বিষয়বস্তু। কোন বিষয় কোন বয়সী ছেলে মেয়েদের শেখানো উচিত, এটা কি করে বুঝবে? আমি ক্লাস 5-এ শুরু করে দিলাম tan থিটা বাই cos থিটা, তোরা তো বুঝবে না। এবার তুমি বলতে পারো স্যার এটা এই স্টেজের না, এটা মাধ্যমিক স্তরের জন্য। তুমি কোন বেসিসে বলছো মাধ্যমিক স্তরের জন্য? কারণ তুমি মাধ্যমিকে পড়েছো বলে। তোমার মাধ্যমিকে এটা পড়ানোর যে দায়িত্ব, এটা নির্বাচন করা হয়েছে, কে নির্বাচন করবে? একটা বোর্ড আছে, সেইখানে কিন্তু এই মনোবিদ্যার ছক মেনেই স্থির করা হয়। এই যে তোমাদের ক্লাস 11 থেকে এডুকেশন কেন শুরু, কেন 5 থেকে নয়, এটা কখনো ভেবে দেখেছো? এই যে বয়সের ব্যাপার আছে, যে যে বয়সে ছেলেমেয়েরা, এই বয়সে এই বিষয়গুলো তারা পড়তে ভালো লাগবে, এই বয়সে এই ছেলেমেয়েরা এটা বুঝতে পারবে। শুধু ভালো লাগলে হবে না, তোমাকে দাতা গাছে তোতা পাখি কুকুর গাছে মাছ ধরছে, তোমার এখনো ভালো লাগবে, কিন্তু তোমার উপযোগী নয়। কারণ তোমার বুদ্ধাঙ্ক আইকিউ, বুদ্ধি যখন পড়াবো, আইকিউ পড়াবো, তার সাথে এই বিষয়টা আর ম্যাচ করছে না। ফলে কোন বুদ্ধাঙ্কে কোন বয়সে কোন বিষয়টা নির্বাচন করতে হবে সেটা ঠিক করে দেয় এই মনোবিদ্যা। মনোবিদ্যার হচ্ছে শিক্ষার বিষয়বস্তু নির্বাচনে কিন্তু সাহায্য করছে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন। সবচেয়ে বড় মূল্যায়ন মানে তুমি হচ্ছে শুধুমাত্র অ্যানুয়াল পরীক্ষায়, মাধ্যমিকে তুমি কত পেয়েছো, 11-এ কত পাবে, শুধু সেটা নয়। একটা কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরবর্তীকালে তোমরা যখন হায়ার এডুকেশনে এডুকেশন সাবজেক্টটি পড়বে, সেখানে দেখবে ইভ্যালুয়েশন টুলস অ্যান্ড টেকনিক বলে একটা বড় একটা অধ্যায় থাকবে, একটা পেপার থাকবে, হাফ পেপার, মানে 50 নম্বর, ইভ্যালুয়েশন টুলস অ্যান্ড টেকনিক। সেখানে আছে শিক্ষার্থীর মূল্যায়ন কি করতে হয়, অ্যাচিভমেন্ট টেস্ট, অনেক কিছু, সেগুলো আমি যাচ্ছি না। তো এই যে একজন শিক্ষার্থী শুধুমাত্র ক্লাসরুমের মূল্যায়ন, সেটাও তার বাইরেও আরো কিছু, তার কতটা উন্নতি হচ্ছে সব দিকে, সেটা বোঝার জন্য কিন্তু এই মনোবিদ্যার জ্ঞান থাকা দরকার। কিভাবে প্রশ্ন করব? এই যে ধরো একটা ক্লাসরুমের প্রশ্ন করা হয়, দু রকমের প্রশ্ন হয়, সহজ কঠিন। এরও মনোবিদ্যা, এরও ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছি, কোন প্রশ্নকে কঠিন বলবো, কোন প্রশ্নকে সহজ বলবো। কাঠিন্য মান আছে, সে অনুযায়ী নির্বাচন করতে হয়। আমার প্রশ্নের উদ্দেশ্য কি হবে? আমার প্রশ্নের উদ্দেশ্য শিক্ষার্থী কতটা জানে সেইটা প্রমাণ করা। অনেক সময় শিক্ষকরা এমন প্রশ্ন করে ফেলে, শিক্ষার্থীরা কতটা জানে না আমি সেইটা জাজ করব, কঠিন প্রশ্ন করে দিল, কি কি জানে না আমি সেটা বের করবো, সেটা হতে পারে না। অর্থাৎ মূল্যায়ন করার ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা দরকার। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্য। খুব বর্তমান সবাই খুব প্রাসঙ্গিক, মেন্টাল হাইজিন, এটাও একটা পেপার আমাদের এডুকেশনে পরবর্তীতে। তো মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্যটা ঠিক না থাকলে কিন্তু একটা মানুষের সবই, এখন পারিপার্শ্বিক বিভিন্ন চাপে আমাদের প্রায় প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে। আমরা দেহের স্বাস্থ্যের যত্ন নিই, জ্বর আসলে ওষুধ খেয়েছি, পায়ে ব্যথা, মাথা ব্যথা, সবকিছুর ওষুধ খেলাম, মানসিক স্বাস্থ্যের খবর নেওয়ার কেউ নেই। মন খারাপ, কি হয়েছে, চল একটু খেলি, ঠিক হয়ে যাবে, ব্যাস, এই অবধি শেষ। একজন শিক্ষকের কিন্তু ছাত্রদের মানসিক স্বাস্থ্য জানতে হবে। কেন ছাত্রটা অকারণ মিথ্যে কথা বলছে, কেন অন্য ব্যাগের থেকে চুরি করছে, কেন কাউকে আক্রমণ করছে, কেন স্কুল পালাচ্ছে, সবগুলো মানসিক অস্বস্তির থেকে হচ্ছে, মানসিক স্বাস্থ্যের ঘাটতি আছে। এই মানসিক স্বাস্থ্যটা ঠিকভাবে কেয়ার করার জন্য কিন্তু এই মনোবিদ্যার প্রয়োজন আছে। শিক্ষা মনোবিদ্যার নির্দেশনা, গাইডেন্স কাউন্সিলিং, প্রত্যেকটা একটা পেপার উচ্চ শিক্ষার ক্ষেত্রে এডুকেশন নির্দেশনা, শিক্ষার্থীকে সঠিক পথ দেখানো, সঠিক গাইড করা একটা শিক্ষকের তো কর্তব্য। এবার আমি নিজেই যদি সেটার সম্বন্ধে না জানি, তুমি আমাকে জিজ্ঞাসা করলে দাদা বিপিন বিহারী বসলেন কোনটা বলুন তো, আমি নিজেই যদি না জানি, আন্দাজে তোমাকে ভুল পথ দেখিয়ে দেবো, নাহলে বলবো না। তো আমি একটা দায়িত্ব নিয়ে আছি, তো আমাকে পথ দেখাতে হবে, অথচ আমি চিনি না, তখন আন্দাজে দেখিয়ে দিলাম, বিপিন বিহারীর জায়গায় অপিন বিহারী সরণি দেখিয়ে দিলাম। তার ফলে কি হলো, আমি নিজেও ভুল করলাম, তোমাকেও ভুল পথে ডাইভার্ট করে দিলাম। এই যে সঠিক নির্দেশনা দেখাতে গেলে শিক্ষকের তো আগে জানতে হবে, সেটা জানতে সাহায্য করছে শিক্ষা মনোবিদ্যা। নেক্সট হচ্ছে বিদ্যালয় পরিচালনা। এটা তো খুব গুরুত্বপূর্ণ। বিদ্যালয়টাকে সঠিকভাবে তো পরিচালন করতে হবে। শুধু পরিচালন কমিটি, রাজনৈতিক অরাজনৈতিক লোক বসানো নয়, একজন প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, অন্যান্য মিলে একটা স্কুলকে সকাল থেকে 4:30 অবধি সুস্থভাবে পরিচালনা, 365 দিন সারাটা জীবন স্কুলটা চলবে। আমি আছি আজকে, কালকে রিটায়ার করে যাবো, তুমি আজকে ছাত্র আছো, কালকে পাশ করে বেরিয়ে যাবে, কিন্তু স্কুলটা তো থাকবে।
হাজার হাজার ছাত্র আসবে, শয়ে শয়ে শিক্ষক আসবে। এই প্রতিষ্ঠানটাকে সুস্থভাবে চালাতে গেলে কিভাবে মেনটেন্স করতে হবে, কখন কিভাবে কোনটাকে রাখতে হবে, কোনটাকে গুরুত্ব বেশি দিতে হবে, কখন কোনটাকে প্রায়োরিটি কমিয়ে আনতে হবে, সমস্ত কিছু একটা ব্যালেন্স করার পদ্ধতি হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন পরিচালনা করা। সেই পরিচালনার যদি সঠিক ম্যানুয়াল কেউ থাকে সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। এই শিক্ষা মনোবিদ্যা একটা বিদ্যালয় পরিচালনার পথ দেখিয়ে দেয়। লাস্ট যেটা বলবো, ব্যক্তি স্বাতন্ত্র্যটা ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেকটা ব্যক্তির স্বাতন্ত্র্য বলতে কি, স্বাতন্ত্র মানে স্বাধীন। প্রত্যেকটা ব্যক্তি অন্য ব্যক্তির থেকে আলাদা, প্রত্যেকে স্বাধীন, এটাকেই বলা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতা। এই স্বাধীনতা মানে তোমার উপরে কেউ ডমিনেট করছে না মানে তা নয়। অর্থাৎ আমার সাথে তোমার 100টা মিল থাকতে পারে, 100টা যদি মিল থাকে 1 লক্ষ কেন অমিল আছে। প্রত্যেকটা মানুষের সাথে তোমার চাহিদা আমার চাহিদার মিল হবে না, মানসিক ক্ষমতার মিল হবে না। প্রত্যেকটা শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে আলাদা। তাহলে ভালোভাবে শিক্ষা দিতে গেলে কি করতে হবে? ফার্স্ট সেমিস্টারে পড়েছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ, প্রত্যেককে আলাদা আলাদা করে শিক্ষা দিতে হবে। এক একটা ছেলেকে এক এক ভাবে কিন্তু আমরা যখন ক্লাসরুমে ট্রিট করি না, করতে হয়। আমার একটি ছেলে একরকম, এই ছেলেটা আরেক রকম, এই ছেলেটা আরেক রকম, কেউ তো বাইরে নয়, কেউ ফেলনা নয়, এই প্রত্যেকে যে আলাদা সেইটা বোঝার জন্য আমার কি থাকতে হবে? ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি আমাকে জানতে হবে। সেই নীতি আমি কোথা থেকে শিখবো? শিক্ষা মনোবিদ্যা থেকে। এই হলো শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব। এখানে যদি সম্পূর্ণ বিষয়টা আমার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল প্রাণ চক্রবর্তী, সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।